সেই ব্যক্তি তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় 2013 সালের আন্দোলন দমনের ঘটনা ঘটে। 2014 সালে আওয়ামী লীগ প্রথম নির্বাচনটি করে, যে নির্বাচনটিতে বিএনপি অংশ নেয় না। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এই নির্বাচনটি বর্জন করে। আর সেনাবাহিনীর ব্যাপক সম্পৃক্ততার অভিযোগ আছে যে কিভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে আসলে এক রকমের অবরুদ্ধ করে রাখা হয়েছিল সিএমএইচ হাসপাতালে, যাতে তিনি তার দল নিয়ে ওই নির্বাচনে অংশ নিতে রাজি হন। 2024-এর জুলাইয়ের শেষে যখন তিনি সারা বাংলাদেশের আরো হাজার হাজার লাখ লাখ মানুষের সঙ্গে ফেসবুকে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুক প্রোফাইল পিকচার লাল করেন। সাবেক সেনাপ্রধান ফেসবুক প্রোফাইল পিকচার লাল করতেই কিছু কিছু পত্রিকার সাথে সাথে সেই খবরটি তখন প্রচার করা শুরু করে এবং এমনভাবে শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত, শেখ হাসিনার সময়কালের এই সেনাপ্রধানের জীবনী পত্রপত্রিকাগুলো সে সময় ছাপতে শুরু করে যে এমন কথা ছড়িয়ে পড়ে জুলাইয়ের 30 তারিখ রাতে 31 তারিখ থেকে যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াই হতে যাচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। শেখ হাসিনার পতন যেহেতু আর কয়েকদিনের মাত্র ব্যাপার, কাজেই এর মানে দাঁড়াচ্ছে সেনাবাহিনী সমর্থন তুলে নিতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের ওপর থেকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আইকেবি বা ইকবাল করিম ভূঁইয়া। এরপর 3রা আগস্ট, 3 তারিখ আগস্টের আমরা জানি যে সেনা সদর দফতরে সেনা দরবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সেনা কর্মকর্তাদের যে সভা অনুষ্ঠিত হলো, সেই দরবারে সেনা কর্মকর্তারা সরাসরি বললেন যে তারা শেখ হাসিনা সরকারের নির্দেশক্রমে ছাত্র জনতার আন্দোলন দমনে আর সম্পৃক্ত থাকতে চান না। এবং সেই সভা থেকে যখন খবর বেরিয়ে এলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেছেন যে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং সেনা কর্মকর্তাদের এরকম সরকারের নির্দেশে কোনো দমনমূলক অবস্থানে না যাওয়ার সিদ্ধান্তকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সমর্থন জানিয়েছেন। তখন বুঝতে আর বাকি থাকলো না যে সেনাবাহিনী আসলে আর হাসিনা সরকারের সাথে নেই এবং শেখ হাসিনা সরকারের পতন এরপরে কয়েক ঘন্টা বা কয়েক দিনের ব্যাপার মাত্র। এ অবস্থায় 4 তারিখ সাবেক সেনাপ্রধান এই ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সাবেক সেনা কর্মকর্তা ঢাকার মহাখালীর রাওয়া ক্লাবে জড়ো হন এবং তারা এই সরকারের দমন নীতির নিন্দাবাদ জানান। তারা ছাত্র জনতার সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেন এবং তারা বলেন যে আলোচনার মাধ্যমে একটা সমাধান করা উচিত, তবে সেনাবাহিনীর কিছুতেই আর সরকারের হয়ে কোনো ছাত্র জনতার আন্দোলন দমনে যাওয়া উচিত না। কিন্তু 3 তারিখে তো সিদ্ধান্ত হয়েই গেছে, মানে বর্তমান সেনাপ্রধান বর্তমান সেনা কর্মকর্তাদের নিয়ে তো এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যেটা সারা বাংলাদেশে তারপরে জানা হয়ে গেছে সেনাবাহিনী আর শেখ হাসিনা সরকারের কথা মতো ছাত্র জনতার আন্দোলন দমন করবে না। তাহলে কেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে বেরিয়ে এসে সেই বক্তৃতা দিতে হলো এবং সেই বক্তৃতা আবার তারা ফেসবুক লাইভ করে প্রচার করলেন এবং সেটাও পত্রপত্রিকায় ব্যাপক কাভারেজ পেল। মানে ইকবাল করিম ভূঁইয়ার ওই সময় মতো চাঞ্চল্যটি খুব স্বাভাবিকভাবেই আমার মতো সন্দিহান মানুষের মনে এই সন্দেহ গাঢ় করতে থাকলো যে তিনি হয়তো ভুলিয়ে দিতে চাইছেন যে তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। 2012 সাল থেকে 2015 সালে তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2010 সালে শেখ হাসিনার আমলেই লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন। এই সবগুলো ব্যাপার সম্ভবত ভুলিয়ে দিয়ে ভীষণভাবে একটা হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী অবস্থান যে তাকে দ্রুততার সঙ্গে নিতে হবে সেই সময়টায়, সেটা কি শুধুই ইকবাল করিম ভূঁইয়া যেমনটা বলেন হঠাৎ করে বিবেকের তাড়নায়, নাকি তিনি আসলে কোনো একটি সময় ধরে সুযোগ বুঝে সংগঠিত হচ্ছিলেন? সেই প্রশ্নটি আসলে থেকেই যায়। কারণ মনে রাখতে হবে ইকবাল করিম ভূঁইয়া হচ্ছেন সেই ব্যক্তি, তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় 2013 সালের আন্দোলন দমনের ঘটনা ঘটে। 2014 সালে আওয়ামী লীগ প্রথম নির্বাচনটি করে, যে নির্বাচনটিতে বিএনপি অংশ নেয় না।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এই নির্বাচনটি বর্জন করে। আর সেনাবাহিনীর ব্যাপক সম্পৃক্ততার অভিযোগ আছে যে কিভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে আসলে একরকমের অবরুদ্ধ করে রাখা হয়েছিল সিএমএইচ হাসপাতালে, যাতে তিনি তার দল নিয়ে ওই নির্বাচনে অংশ নিতে রাজি হন। তো এহেন এক ঘনিষ্ঠ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া হঠাৎ করে জুলাইয়ের 30 তারিখ থেকে যে চিত্ত চাঞ্চল্যের প্রমাণ দিচ্ছেন, এখনো দেখা যাচ্ছে যখনই বাংলাদেশে সেনানিবাসের দিকে মানুষের চোখ যাচ্ছে তার চাঞ্চল্য বেড়ে উঠছে। হঠাৎ করে গত 21শে মে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারের পর আবারও যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্বের বিষয়ের খবরগুলো ছড়িয়ে পড়তে থাকলো, যখন এমন খবর বেরিয়ে এলো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব স্পষ্টতই ক্ষুব্ধ, মানে সশস্ত্র বাহিনীর প্রধানেরাই, 3 বাহিনী প্রধানেরাই খুব ক্ষুব্ধ যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে তাদের কারো সঙ্গে আলোচনা ছাড়াই উড়িয়ে আনা হয়েছে বিদেশ থেকে। এসব নিয়ে যখন সরকার আর সেনাবাহিনীর মধ্যে দূরত্ব নিয়ে কথা হচ্ছে, এনসিপির তরফে বারবার 1-11 ষড়যন্ত্র চলছে, 1-11 ষড়যন্ত্র চলছে বলা হচ্ছে, এবং সেনাপ্রধান নিজেই বলেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলো ডক্টর আসিফ নজরুল এদের সঙ্গে তারই মধ্যে ওই সময়ের আগেই কথাবার্তা শুরু করে দিয়েছিলেন। তাহলে সেনাপ্রধান যে সরকার গঠন করে দিল, সে সরকার 1-11 মডেল সরকারের চেয়ে তেমন আলাদা কোথায়? এই ইকবাল করিম ভূঁইয়া কিন্তু সে সময়েও 5ই আগস্টের পরেও ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন এই আধা বিপ্লব, 2024-এর বিপ্লব আধা বিপ্লব নাকি বেহাত হয়ে গেছে, কারণ সংবিধান, রাষ্ট্রপতি আর সামরিক বাহিনী মিলে একে আটকে দিয়েছে। বঙ্গভবনকে বড় ধরনের বিপ্লবের হাত থেকে বাঁচিয়ে রাখার ফলে নাকি জুলাই আগস্টের এই আধা বিপ্লব, এই সুশৃঙ্খল বাহিনীর সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার ভাষায় বেহাত হয়ে গেছে। কারণ সেনাপ্রধান বঙ্গভবন দখল করতে দেন নাই, সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সেখান থেকে বের করে এনে আমি জানি না মানে প্রকাশ্য বিচার না হত্যা করতে দেন নাই, কারণ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন এবং বলেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন এবং বাংলাদেশের সংবিধান তিনি বহাল রেখেছেন। এই কারণে এই সাবেক সেনাপ্রধান তিনি এত বড় বিপ্লবী হয়ে উঠেছিলেন জুলাইয়ের শেষ থেকে যে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে সেনাপ্রধানের কারণে নাকি আসলে আধা বিপ্লবটাও বেহাত হয়ে গেল। এখন তিনি যে 1-11 বা 1-11 বিপক্ষে শুধুমাত্র সোচ্চার হয়ে উঠছেন এবং বাংলাদেশের জন্য প্রভাবশালী অনেক ইউটিউবাররা যাদের ব্যাপক প্রভাব রয়েছে তারা তাকে একটা উচ্চাসনে বসিয়ে তার সেসব ফেসবুক স্ট্যাটাস শেয়ার করছেন, তাই নয়, তারা ভুলিয়ে দিতে চাইছেন যে 2007 সালে 1-11 সময় যখন জরুরি অবস্থা জারি হয় তখন চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন এই ইকবাল করিম ভূঁইয়া, অর্থাৎ সিজিএস ছিলেন, এবং আরেক সাবেক সেনা কর্মকর্তা ফজলুল বারী, চৌধুরী ফজলুল বারী, তিনি বণিক বার্তার সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে 2007 সালের ওই জরুরি অবস্থা জারির সময় ইকবাল করিম ভূঁইয়া ছিলেন সিজিএস। ইকবাল করিম ভূঁইয়ার কাছে গোয়েন্দা সংস্থা, মিলিটারি অপারেশনস সব ছিল। সেনাপ্রধান চিফ অফ আর্মি স্টাফ, উনি ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ। কোনো অপারেশন করতে হলেই এই সিজিএসকেই প্ল্যান করে দিতে হয়। তো সে সময়ের অর্থাৎ 1-11 সময়ের প্ল্যানগুলো কে করে দিয়েছিলেন, এই প্রশ্ন এখন আরেক সাবেক সেনা কর্মকর্তা তুলছেন পত্রিকায় সাক্ষাৎকার দিতে যেয়ে। এই আইকেবি বা ইকবাল করিম ভূঁইয়া আসলে ঠিক কি উচ্চাশায়, কি প্রত্যাশায় হঠাৎ এত হাসিনা বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী হয়ে উঠলেন তা নিয়ে সন্দেহ করবার বারবার কারণ এই যে তার এই কর্মকাণ্ড দেখে যখন আপনি একটু অনুসন্ধান করবেন তখন আপনি জানবেন তিনি যে শুধুমাত্র শেখ হাসিনার সময়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, সেনাপ্রধান ছিলেন, 2014